এই জায়গাটাতে আমাকে সম্পূর্ণ কনফিউজড করার চেষ্টা করা হয়েছিল। তো আমি সেটাকে, যাই হোক, আমি ওনাদের কথা মতন ঘাবড়িয়ে যাইনি। ইন্টারভিউটা সব কিছু ঠিকই হয়েছে বলে আমার মনে হলো। আমিও আজকে একটা ইন্টারভিউয়ের লাইভ এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। এইখানে আপনারা বুঝতে পারবেন যে ইন্টারভিউয়ার ঠিক কিভাবে একজনকে কনফিউজড করতে চান। মনে রাখবেন যে আপনি যদি একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকেন এবং আপনি যদি জানেন যে আপনি সঠিকই দিয়েছেন, তাহলে নিশ্চয়ই আপনি সেই উত্তরটা চেঞ্জ করবেন না। এক্ষেত্রে কি হবে, ইন্টারভিউয়ার যদি আপনাকে ইচ্ছে করেও কনফিউজড করবার চেষ্টা করেন, তাহলে নিশ্চয়ই আপনি কনফিউজড হবেন না। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আপনি বলেছেন। আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে সূর্য কোন দিকে ওঠে, আপনি বলেছেন পূর্ব দিকে। এইবার ওনারা যদি চোখাচোখি করেন, আপনাকে নিয়ে একটু ব্যঙ্গাত্মক কোনো কথা বলেন, অথবা আপনাকে বলেন যে আপনি ভুল উত্তর দিচ্ছেন, তাহলে আপনি নিশ্চয়ই পূর্বের বদলে পশ্চিমে বলবেন না। আপনি বলবেন, না স্যার, সূর্য পূর্ব দিকেই ওঠে। তাই নয় কি? তাহলে ইন্টারভিউয়ার কিন্তু আপনাদের কনফিউজড করবার চেষ্টা করবেন। এটা তাদের অধিকারের মধ্যে পড়ছে, এটা তাদের পার্সোনালিটি টেস্টের মধ্যেই পড়ছে। কারণ ইন্টারভিউ মানে তো ইন্টারভিউ নয়, টোটাল পার্সোনালিটি টেস্ট। একজন যদি সঠিক উত্তর দিয়ে থাকেন এবং তিনি জানেন সঠিক উত্তর দিচ্ছেন, তাহলে অবশ্যই তিনি সেই উত্তরেই দৃঢ়ভাবে তার অবস্থান বজায় রাখবেন। তিনি উত্তর কিন্তু চেঞ্জ করবেন না। এই জিনিসটি কিন্তু আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আপনারা পাবেন। আপনারা লাইভ শুনে নিন। এবং যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে বা যদি কোনো রকমের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি তাকেও বলে রেখেছি এবং আমি নিজেও যতটা সম্ভব সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একটাই কথা, আপনি যে ইন্টারভিউ দেন না কেন, প্রাইমারি দিন, এসএসসি দিন, যাই দিন না কেন, আপনাকে যদি কনফিউজড করবার চেষ্টা হয়, আপনি কনফিউজড হবেন না। ওকে, দেখা যাক ভিডিওটা। নমস্কার, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে এই যে 2025 প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যারা ইন্টারভিউয়ে এখনও অংশগ্রহণ করতে বাকি আছে, আমি তাদের উদ্দেশ্যে দু চারটে কথা বলতে চাই। আমার আজকের অভিজ্ঞতার কথা। আমার আজকে ইন্টারভিউ ছিল। আমি ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করে আসলাম, ভালোই হয়েছে। আমি তবে ওখানকার যে দুই একটা কনফিউশন করা, মানে আমাকে কোনো একটা চালে ফেলে ক্রস কোশ্চেন করার যে ওনাদের যে একটা টেন্ডেন্সি, আমি বিশেষত সেইটা সম্বন্ধেই সবাইকে অবগত করাতে চাইব। ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখলে বোঝা যাবে। যাই হোক, আমার ফার্স্ট হাফেই রিপোর্টিং ছিল। রিপোর্টিং টাইমে আমি বিফোর টাইমেই পৌঁছে গিয়েছিলাম এবং সেখানে যথারীতি সব কিছু সিস্টেমেটিক্যালি চলছিল, তেমন কোনো কিছু অসুবিধা হচ্ছিল না। তবে অনেকেই দেখলাম বেশ ভালো টেনশানেই আছে। সেখানে গিয়েও দেখছি যে তারা অনেকে পেপার পড়া বা কোনো পাঠ্যপুস্তক পড়া, পড়াশোনা আলোচনা করা, এই সব নিয়েই যেন খুব ব্যস্ত। ইন্টারভিউ টেনশানে যেন মনে হচ্ছে কত ভাস্ট সিলেবাস, সেগুলো এখনই এই 2-4 মিনিটের মধ্যে তারা আয়ত্ত করে নেবে, এরকম একটা ব্যাপার। আর আমি সেইগুলো দেখে দেখে খুব এনজয় করছিলাম। তো যাই হোক, যে ব্যাপারটা আমি বলতে চাইছিলাম, ওখানকার পরিবেশটা সম্বন্ধে একটু অবগত করাই। আমি মানে সবারই মনের মধ্যেই একটা কোশ্চেন যে কতগুলো টেবিল আছে, এটা সবারই জানার একটা ইচ্ছা থাকে। তো আমি ওখানে দেখলাম আমাদের প্রথমেই, আমার যেহেতু 1 নম্বর টেবিলই ছিল, 1 নম্বর টেবিলের জন্য সব পিছনের সারির মানে চেয়ারে বসানো হলো। তারপরে 2 নাম্বার তার আমাদের ঠিক সামনে, এরকম করে প্রত্যেকটা জায়গায়, মানে এই দেওয়ালে না এরকম করে, মানে টেবিল নাম্বার 1, টেবিল নাম্বার 2, টেবিল নাম্বার 3, এরকম করে কাগজে লেবেল সাটা ছিল। যেটা আমি লাস্ট দেখতে পেয়েছি যে 11টা, মানে 11 নম্বর টেবিল পর্যন্ত আমি দেখতে পেয়েছি। কিন্তু কারোর মুখে শুনলাম, যখন জানার চেষ্টা করলাম যে কতগুলো টেবিল, তা কেউ কেউ বলছে নাকি 20 পর্যন্তও হতে পারে। মানে কোনো একজনের মুখে শুনলাম যে সে নাকি কারোর কাছ থেকে জেনেছে যে একজনের টেবিল নাম্বার 17 পড়েছে। মানে আমার কিন্তু সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ কথা বা দেখা আমার হয়নি যার 17 নাম্বার পড়েছে। আমি যত দূর দেখেছি ফার্স্ট হাফে 1 থেকে 11 পর্যন্ত টেবিলই ছিল।
এবং আমি প্রত্যেকটা জিনিস ফলো করছিলাম সুন্দর করে। আমি যখন দেখলাম প্রত্যেকটা টেবিলে 25 জন করে ক্যান্ডিডেটকে রাখা হয়েছে, আর 11 নম্বর পর্যন্ত টেবিল ছিল। তো সে যাই হোক, সমস্ত কিছু প্রসেসকে আমরা এক এক করে অতিক্রম করে ইন্টারভিউ টেবিলে যখন যাচ্ছি, ওরা যথেষ্ট সময় দিচ্ছে, রিফ্রেশমেন্টের জন্য ব্যবস্থা আছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান খুব সুন্দর করে হচ্ছে। মানে আপনাকে কোনো অসহযোগিতা ওরা করছে না, সহযোগিতাই করছে, সমস্ত কিছু সিস্টেমেটিক্যালি বলে দিচ্ছে, প্যানিক হওয়ার কিচ্ছু নেই, সব কিছু ঠিকই আছে। ইন্টারভিউ টেবিলেও গেলাম, ইন্টারভিউ টেবিলে 2 জন স্যার ছিলেন আর 1 জন ম্যাডাম ছিলেন। যাই হোক, প্রথা অনুযায়ী সবাইকে নমস্কার জানিয়ে আমি ঘরে প্রবেশ করলাম। তারপরে আমাকে বললো, আপনি নিজের সম্বন্ধে কিছু একটু বলুন। তো আমি নিজের সম্বন্ধে বললাম, মানে বললাম বলতে যেন সেই মুখস্থ করার মতন করে আমি এটা বলবো ওটা বলবো। আমি কিন্তু সত্যি করেই বলছি, আমি একদম উইদাউট এনি হেজিটেশান, উইদাউট এনি টেনশান আমি কিন্তু আমার মনের কথাটাই বলেছি। আমি অ্যাকচুয়ালি প্রাক্তন সেনাকর্মী, তো আমি সে গল্পটাও তুলেছি। আমি বর্তমানে কোনো একটা দপ্তরে চাকরি করছি, সে কথাটাও বলেছি। এবার আমার যখন সেলফ ইন্ট্রোডিউসটা যখন শেষ হয়ে যায়, তখন আমাকে মানে প্রশ্নের পর প্রশ্ন, অনেক প্রশ্নই করা হয়। মানে আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার মনে হলো আনুমানিক প্রায় 4 মিনিটের উপরে আমার সাথে ইন্টারভিউটা হয়। এবং অনেকে ছোট ছোট বিষয় নিয়ে যেন করে না, যে আমাকে এটা করতে হতো, ওটা করতে হতো না, আমাকে এই পোশাকটা পরতে হতো, আমাকে ঘড়িটা পরতে হতো না, এরকম নানান রকম হেজিটেশন থাকে। আমি কিন্তু ফর্মাল ড্রেস পরে গিয়েছিলাম এবং আমার হাতে ঘড়িও ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সবগুলোতে ওনারা এতটা খুব সুন্দরভাবে লক্ষ্য করছেন যে কালো বুট কালো জুতোই হতে হবে, এরকম কোনো কিন্তু ম্যাটার নয়। কিন্তু মোট কথা ভদ্রস্থ রুচিসম্মত ফর্মাল ড্রেস পরে যাওয়াটাই বাঞ্ছনীয়। আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই প্রফেশনটাকে কেন বেছে নিচ্ছেন, এটা একটা প্রশ্ন। এই সঙ্গে সঙ্গে প্রশ্ন যেন আরও দীর্ঘায়িত হতেই থাকে যে আপনি শিশুদেরকে কিভাবে পড়াবেন, কেন আপনি শিশুদেরকে খুশি করতে চাইছেন, না শিশুদের কাছ থেকে আপনি কিছু শিখতে চাইছেন, এরকম নানান রকম প্রশ্ন। আপনি কিসের মধ্যে ছিলেন, এরকম নানান রকম প্রশ্ন। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, হ্যাঁ একটা কথা বলে রাখি, আমাকে ডেমো করতে দেওয়া হয়েছিল যে আপনি ক্লাস 3 ইংরাজি বিষয় নিয়ে একটা ডেমো তৈরি করুন। আমি বোর্ডে লেখা শুরু করলাম। বোর্ডে যখন বোর্ড ওয়ার্ক করতে গেলাম, আমাকে বললো ওগুলো ঠিক আছে, ওগুলো করতে হবে না, আপনি পড়াতে শুরু করুন। আমি আমার মানে সরল ভঙ্গিমাতে আমি যেরকম পড়াতে অভ্যস্ত আমি সেরকমভাবে পড়ানো শুরু করলাম। এবং পড়ানো শুরু করার পরে বললো আচ্ছা ঠিক আছে, যে মানে এই মোটামুটি হয়তো আমি 40 সেকেন্ড মতন বোর্ড ওয়ার্ক করেছি। তো বললো বোর্ড ওয়ার্কটা আর করতে হবে না, আপনি পড়াতে শুরু করুন। তারপরে মোটামুটি 1 মিনিট মতন আমি মানে লেকচার থিওরিতে যখন পড়াতে শুরু করলাম, মোটামুটি 1 মিনিট কি তার উপরেই যখন ডেমোটা হয়ে গেল, ডেমোটা হয়ে যাওয়ার পরে তখন আমাকে আমি পার্টস অফ স্পিচ পড়িয়েছিলাম। তো পার্টস অফ স্পিচ থেকে ঠিক আছে তাহলে নাউন কয় প্রকার বলুন, সেটা বললাম। তারপরে আমাকে বলছে, মানে একজন যিনি সব থেকে বয়সে বেশি, উনি আমাকে জিজ্ঞেস করছেন যে হি রানস ভেরি স্লোলি। এখানে স্লোলিটা কোন পার্টস অফ স্পিচ? আমি তো কোনো কিছু ভাবনা চিন্তা না করেই, আমি সেই ছোটোই থেকে শিখে এসেছি বা জানি, আমি সেটাকে অ্যাডভার্ব বলে দিলাম। ওনারা 3 জন নিজেদের মধ্যে মুখ তাকাতাকি শুরু করে দিলেন এবং যিনি একদম মিডিলে বসেছিলেন তিনি বয়সেই মাঝারি কিন্তু মিডিলে বসেছিলেন এবং তিনি ফিস করে বলছেন, যেন আমার মুখের দিকেও তাকিয়ে নয়, ওনাদের যারা ইন্টারভিউর আছে তাদের মুখের দিকে তাকিয়েও নয়, যেন মনে হচ্ছে গোপনে আমাকে জানানো হচ্ছে যে আপনি ঠিক বলছেন।
ঠিক হচ্ছে না, কথাটা দুবার তিনবার রিপিট করা হলো। তো তখন আমি বললাম, না স্যার, অ্যাডভার্ব। তারপরেও উনি বলছেন, না ঠিক হচ্ছে না। আমি বললাম, না স্যার, এটা অ্যাডভার্বই হবে, অ্যাডভার্ব স্যার। মানে আমি কনফিডেন্সের সাথে এটা বললাম। আমি কিন্তু বাইরে এসে খুব কনফিউজে পড়ে গিয়েছিলাম, তাহলে কি সত্যিই এটা অ্যাডভার্ব নয়? তারপরে আমি এই এখান থেকে সৌগতকে মেসেজ করেছিলাম। সৌগত বলল যে না, একদম ওটা ঠিকই আছে, ওটা অ্যাডভার্বই হবে, তোমাকে কনফিউজ। আমিও পরিষ্কার বুঝতে পারছি, মানে আমার কনফিডেন্স লেভেলটা দেখার জন্য ওনারা নিজেদের মধ্যে আমাকে কনফিউজ করার জন্য ঠিক এইভাবে বলা হয়েছিল। তাই আমি সবাইকে বলবো যে আপনারা কনফিউজ হবেন না, কনফিডেন্স লেভেল লো করবেন না। আপনারা জেনে রাখবেন, নিজের প্রতি বিশ্বাস রাখবেন, যেটুকু জানবেন কংক্রিট বলবেন। আমাকে আরও প্রশ্ন করা হয়েছিল যে নদ নদী এর মধ্যে ডিফারেন্স কি। আমি বলেছিলাম যেরকম নিজের মতন যে পুংলিঙ্গ হিসাবে নদের নাম ব্যবহার করা হয়, নদী হিসাবে স্ত্রীলিঙ্গ। কিন্তু আমি একটা জিনিসের উত্তর আমি দিতে পারিনি, আমি স্যারেন্ডার করে এসেছি। ওনারা বারবার জানতে চাইছিলেন কেন আমরা নদ বলবো, কেন নদ বলার কারণ কি, নদী বলার কারণ কি। তো এটা আমার জানা নেই, এখনও জানা নেই। গুগল ঘাঁটলাম, গুগল ঘেঁটে যেটুকু যা পেলাম। তো সে যাই হোক, ওনারা আমার কাছ থেকে শুনতে চেয়েছিলেন যে নদকে নদ কেন বলবো, নদীকে নদী কেন বলবো। এই উত্তরটা আমি দিতে পারিনি। নদের উদাহরণ বলেছি, নদীর উদাহরণ বলেছি, দামোদরের কথা বলেছি, সিন্ধু নদের কথা বলেছি, ভাগীরথী নদীর কথা বলেছি, গঙ্গা নদীর কথা বলেছি। তো ওনারা তারপরে ওখান থেকে প্রশ্ন করলেন যে গঙ্গার শাখা নদী আছে কিছু। যাই হোক, আমি সবগুলোই সব ঠিকঠাক দিতে পেরেছি। ওই একটা জায়গাতে স্যারেন্ডার করেছি, আর একটা জায়গাতে আমাকে ওই অ্যাডভার্ব স্লোলি, এই জায়গাটাতে আমাকে সম্পূর্ণ কনফিউজড করার চেষ্টা করা হয়েছিল। তো আমি সেটাকে, যাই হোক, আমি ওনাদের কথা মতন ঘাবড়িয়ে যাইনি। আমি সেটাকে অ্যাডভার্ব বলেই আমি ইন্টারভিউটা দিয়েছিলাম। এবং মোটের উপরে দেখলাম ইন্টারভিউটা সব কিছু ঠিকই হয়েছে বলে আমার মনে হলো। আমিও অনেকটাই সরকারি কাজের ফাঁকে ফাঁকে অনেক সময় ইউটিউব, নানান রকম বই ঘেটে অনেক প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। মানে আমার যেন সিলেবাসের থেকেও আমার লাইফ সিলেবাসটা যেন আরও বেশি ভাস্ট। মানে এক তো আর্মি গ্রাউন্ডে চাকরি করেছি, সেখান থেকে আমার একটা সিলেবাস। তারপরে হচ্ছে বর্তমানে চাকরি করছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, সেই ডিপার্টমেন্ট সম্বন্ধে একটা সিলেবাস। তারপরে টেটের যা আছে সেগুলো তো আছেই। তো এই নিয়ে আমি প্রচণ্ড একটু তৈরির মধ্যে ছিলামই। তো সে যাই হোক, সেসবের মধ্যে থেকে হয়তো অনেক কিছুই জিজ্ঞেস করেনি, কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা এত সুন্দর ছিল যে মানে যাই বলেছি আমি ওদের সাথে গিয়ে কিন্তু ফ্রেশ একটা চেয়ারে বসে গল্প করে এসেছি। মানে ওনারা তিনজন ছিলেন, ওদের সামনে চেয়ারে বসে, আমার ঠিক চেয়ারের সামনে একটা হোয়াইট বোর্ড, আর ঘরটা হয়তো হয়তো 4 ফুট বাই 4 ফুট এরকম একটা ঘর, ওইটুকু ঘরের মধ্যেই। কিন্তু আমি ওনাদের সাথে যা কথা বলেছি যেন মনে হচ্ছে আমি দুজন বন্ধুর নিজেদের মধ্যে যেরকম করে আলোচনা করি, কথা বলি, ঠিক সেই রকমই। হ্যাঁ, স্যারেদের স্যার, ম্যাডামদের ম্যাডাম, তাদেরকে নমস্কার, প্রতি নমস্কার, এগুলো অবশ্যই করেছি সব কিছু নিয়ম অনুযায়ী মেনে। মোট কথা আমার কোনো টেনশন ছিল না, এবং মোটের উপরে আমার মনে হলো ইন্টারভিউটা ভালোই হয়েছে। তো এই আমি আমার অভিজ্ঞতা জানালাম। কারোর কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে প্রশ্ন করলে, আরও কিছু যদি জানার থাকে আমি আমার আজকের অভিজ্ঞতার উপরটা দিয়ে আমি সব কিছু বলতে পারি। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা নিশ্চয়ই শুনলেন তার মুখে সমস্ত অভিজ্ঞতার কথা। যেটা বললাম, আবার স্মরণে রাখবেন যে আপনারা কনফিউজড হবেন না, নিজের জায়গায় একদম দৃঢ়ভাবে আপনার নিজের অবস্থান বজায় রাখবেন। ওকে, ইন্টারভিউয়ের ভিডিও আসছে এবং আমার প্রায় 83টা এপিসোড রয়েছে ভিডিওতে ইউটিউবে, সেগুলো আপনারা দেখুন। প্রাইমারি বলুন, SLST 9-10 শুরু হয়ে যাচ্ছে সামনেই,
সমস্ত কিছুর স্টাডি মেটেরিয়াল কিন্তু আপনারা সৌগতস ডায়েরি চ্যানেলে পাচ্ছেন। এবং যদি আপনাদের মনে হয় পিডিএফ কালেক্ট করবেন, তাহলে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু পিডিএফ কালেক্ট করে নিতে পারেন। সমস্ত পিডিএফ রয়েছে। এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করতে ইচ্ছে হয়, যে কোনো ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো রকমের প্রশ্ন উত্তর বা অন্য কোনো পরামর্শের জন্য যদি প্রয়োজন হয়, তাহলে আমাকে এই নম্বরে যোগাযোগ করবেন। আমি আশা করছি 1 থেকে 2 দিনের মধ্যেই সেগুলো রিপ্লাই দিয়ে দেবো। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।